চাঁদপুর থেকে শরীয়তপুর ভেদরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তখন সময় দুপুর 1টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা এই মোড় চিনবেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি এসে আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি উনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছে। এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায় রাস্তায় নামলো। এরপর মানিব্যাগ বের করে যেই টাকা নিব দেখি খুচরা কোনো টাকা নেই। আমি উনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতি টাকা হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয় এবং সেই মুহূর্তে স্টেশনে বাস চলে আসে। আমি মানিব্যাগ পকেট নিয়ে বাসে উঠে পড়ি। উনাকেও আর কিছু বলিনি। যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই তাই উনি হয়তো বুঝে ফেলেছে। ব্যাপারটা আমার আমলে নেইনি আর। কিন্তু বিশ্বাস করুন, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিন আমার সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি। বাস নেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুর থাকেন এই স্থানগুলো সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের ট্রলার পাবো। আর এরপর শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। রেল লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট উনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, উনাকে তো হাজীগঞ্জ ফেলে এসেছি। এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বললেন, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে উনার দিকে কিছু সময় তাকিয়েছিলাম। এত দূর আসতে আসতে আমার কাছে খুচরা টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে উনাকে একটা 10 টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছে। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণা ঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণা ঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেল। কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে। হরিণা ঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়েছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করা লাগবে, তাই আর সময় অপচয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তাদের নিশ্চয়ই জানা আছে যে ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় আমি একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার ঠিক সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন। উনাকে দেখেই আমার গা শিউরে উঠেছে। এইবার আমার হাতে এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই বৃদ্ধ লোক কিভাবে আবার এখানে চলে এসেছে। একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছে, তাই বারবার অলৌকিক ভাবে আমার সাথেই দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিন ভূত কিনা। কিন্তু জিন যদিও হয়, তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু কেন নিল? সত্য মিথ্যে এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে আবার বলল, ভাই, চা কি খাইবেন না নাকি? হঠাৎ উনার গলার স্বর শুনে আমি দোকানিদের দিকে তাকালাম। ফোন পকেট রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এইবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন উনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না।
তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম স্বরে আমাকে বললেন, বাবা, কিছু টাকা দিবি। উনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন, তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না। যেহেতু পরপর 3 বার শুনেছি আমি, তাই উনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গোজগোজ করছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানিব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারিকে রেগে বলল, এই চাচা, এখানেও ভিক্ষা করা লাগেনি। কাস্টমার নষ্ট না করলে আপনাদের শান্তি লাগে না। আমি খেয়াল করলাম দোকানিদের এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকেই চেয়ে আছেন এবং তার ডান হাতটি আমার দিকেই বাড়িয়ে দেওয়া। কিন্তু আমি এইবার আমার পাশের দোকানিকে পেয়ে সাহস করেই কৌতূহল বশত বলে বসলাম, চাচা, আপনাকে তো আমি হাজীগঞ্জ দেখেছিলাম। এরপর ভান্তি নাই তাই টাকা দেইনি। এরপর ব্রিজের ওপারেও আপনাকে দেখলাম, আর 10 টাকাও দিলাম। আপনি আবার কেন টাকা চেয়েছেন? নাকি ভুলে গেছেন যে টাকা আমি দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও দেখলাম এইবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এইবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা 2য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এই লোক আপনার পিছু নিচ্ছেন নাকি? দোকানিদের কথা শুনে আমি যেন এইবার একটু সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না। তবে এইটা নিশ্চিত আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে। এই বেডায় আপনারে ফলো করতেছে মনে হয়। আহেন জিজ্ঞেস করি। খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছে। দোকানিদের বয়স তেমন বেশি না, বয়স 26-এর মতো হবে। এরপর আমি এবং দোকানি 2য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি। সবসময় মানুষজন কম হলেও 10 থেকে 12 জন থাকতো, কিন্তু এইবার শুধু 2টা ছেলেকে দেখলাম। ওদের বাইক আছে, সেই বাইক নিয়েই দাঁড়িয়েছিলেন। আমি এবং দোকানির নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে, কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলেন, কই, অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়ে আছি এখানে, কোনো বৃদ্ধ লোককে তো নামতে দেখিনি। ছেলে 2টার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম বেশ। এইবার আমার মাঝে জিনজিন ভাবটা চেপে বসে দোকানি আমাকে বললেন, ভাই, ট্রাকের চিপাচাপায় আছে মনে হয়। হয়তো লোকটা যখন নামছে তখন ভাইরা খেয়াল করেনি। দোকানি আমাকে কথাটা বলায় সেই ছেলে 2টা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমিও দোকানিদের কথায় সম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলোর কিনারা চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচের সব অংশ চেক করে যখন উনাকে পাইনি তখন বাথরুমে গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভিতরে কেউ নেই। আমার সাথে এখন যেন দোকানিও পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা উপরে যাই এবং 2য় তলায় আর 3য় তলায় ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি। নিরাশ হয়ে দুজনেই ফিরে যাই আবার 2য় তলায়, অর্থাৎ দোকানিদের দোকানে। দোকানিদের চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছে, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদিও আমি খারাপ কোনো ব্যবহার করিনি, কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছু এসেছিল। এইটা ভেবেই আমি ভয়ে পাচ্ছিলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলেই হয়তো ভালো হতো। ঘটনা মাত্র শুরু হয়েছে। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেদিন থেকে। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরিঘাট থেকে সোজা রওনা করি ভেদরগঞ্জ। এই অবধি সবটাই ঠিক ছিল, কিন্তু ভেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগুচ্ছিলাম তখন রাস্তার পাশে, অর্থাৎ আমার বাম পাশে সেই বৃদ্ধ লোককে আমি দেখতে পাই। হাত 2টা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন।
হঠাৎ আবার উনাকে দেখেই আমার বুকের বাম পাশটা চিৎ করে উঠেছে। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। কিন্তু এখন তো আশেপাশে পরিচিত কোনো লোকজন নেই। মনে মনে ভাবছিলাম দোকানির সাথে থাকলে এখন উনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছে। কিন্তু এইবার অনেকটা পার্থক্য ছিল। গত 3 বার উনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি। মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুজে গুজে চলে ওইভাবে দেখেছিলাম, কিন্তু এইবার তার ঠিক উল্টো। একজন যুবক যেভাবে হুট করে বসা থেকে উঠে দাঁড়াবে উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছে, এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে তাও অনেক দ্রুত তিনিও অমনভাবে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার সময় উনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে বেঁধে যায়। সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো উনার দিকে তাকিয়েছিলাম এবং উনি হাঁটতে হাঁটতে কখন লোকজনের ভিড়ে হারিয়ে যায় আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই তখন আমার সম্পূর্ণ ভাবনার জুড়ে এই বৃদ্ধ লোকটা ছিল। বারবার কানে ভাসছিল সেই শব্দটা, বাবা কিছু টাকা দিবি। কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছি আমি, এবং ভেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন 6টা বাজে। একটু এদিক সেদিকে হবে সময়। অন্যদিকে যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবেই ওপাশে নামার পর 6:37 বেজেছিল। আমি হরিণাঘাটে নামতেই আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, ভাইয়া তুই গত 4 দিন ফোন অফ করে রাখলি কেন? জানোস আমরা কত চিন্তা করেছি বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আজ সকালেই রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল দিয়ে বলে আমি 4 দিন ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরো একটা চিন্তা ঢুকে যায় আমার মাথায়। এইবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডাটা চালু করলাম। আমি তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আছে। সেখানে আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। যার বাসা থেকে আমি মাত্রই আসলাম, এখনো 4 ঘন্টা হয়নি, সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল তখন। আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করতে লাগলাম, যদিও তখন মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না আমার। তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীর সাথে যে মেসেজ করেছি তা অক্টোবরের 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারে তাকাই আমি দেখি আজ নভেম্বরের 3 তারিখ। মাথায় আমার আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল, তাও 4 ঘন্টার মধ্যেই। একবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা, আবার ভাবছি রাসেল কেন কল দিয়ে বলল আমি 4 দিন যাবৎ নিখোঁজ। আবার ভাবনায় আসে সবকিছু আমি স্বপ্ন দেখছি না তো। এত ভাবনার মাঝে ফোনে কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সে প্রচন্ড অভিমান, রাগ এবং মায়া ভরা স্বরে বলতে লাগলো, শয়তান, স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছেন? আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে। আপনার আব্বু থানায় গিয়েছেন। আপনার ফোন কেন অফ ছিল? একটা কল দিয়েও তো বলতে পারতেন কোন কাজে ছিলেন। এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিয়েছিলেন, বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল। অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে গেছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বউয়ের কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি, নাকি তারা ভুলভাল বলছে তা আমি বুঝে উঠতে পারছি না। কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার। আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না,
আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি একটা সিএনজিতে করে আবার ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে তিনি এইভাবে যাবেনও বা কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার কাছে 40 মিনিট লেগেছে, সেখানে 4 দিন কিভাবে কেটে গেল। এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তর বা খুঁজব কি, এই প্রশ্নটাই যেন উত্তর গিলে খেয়ে নিল। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে, এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছে আমাকে, এই 4 দিন কোথায় ছিলি? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনে। পুকুরে নেমে গোসল সেরে যখন আমি কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণ এসে আটকে যায়। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের থেকে যে ঘ্রাণ পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণ আমি এখন পাচ্ছি। রাত তখন প্রায় 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিকে তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবারও আমার মাঝে ভয়টা আরো বেশি বেড়ে যায়। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ্পরে পড়েছি, কিন্তু এই অশরীরী আমার পিছু কেন নিল তা আমার জানা নেই। তাড়াহুড়ো করে আমি জামা বদলে ফেলি এবং সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে 2টা নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম, তাও এখন আবার চুপচাপ করে বসে আছি। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না, কারণ এই বিজ্ঞান যুগে এইসব জিন ভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বাসা থেকে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি কোনো বড়সড় ক্ষতি হয়। তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎকার করা সঠিক মনে হয়েছে আমার। রামগঞ্জের নামকরা সৈকত কবিরাজকে আশা করি অনেকে চিনবেন। উনার বাড়ি হাপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। আমি রাত 9:30 একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ আমাকে উনার বাসায় যেতে হয়। উনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতেই যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বললেন, তুই তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম। উনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি উনার জিনদের দিয়ে সব জেনে নিয়েছেন, কারণ লোকমুখে শুনেছি উনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো শক্তি নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুবই ভয়ে পাচ্ছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করে দিলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বুঝে কতটা ভয় লাগে। তো দর্শক বন্ধুরা, গল্পটি আজ এই পর্যন্ত। কমেন্ট করে শেয়ার করে সাথে থাকুন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জীর্ণ প্ল্যাটফর্ম, নেই স্টেশন মাস্টার, ইলেকট্রিসিটির বালাই নেই। রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট বাজার, সেখানে হাতে গোনা কিছু চায়ের দোকান। দুর্বল কিছু ইলেকট্রিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে। ক্যাসেট প্লেয়ারে গান বাজে। সন্ধ্যা নামার পর সেই বাজার প্রাণহীন হয়ে গেছে।
এখন বাজে রাত 1টা। শীতের রাত, কুয়াশা ছড়িয়ে পড়েছে চারিদিক। এই শীতের রাতে ভগ্ন প্ল্যাটফর্মে আমরা 5 জন বসে আছি। নীরবতা ঘনীভূত হয়ে আসছে। বাস স্ট্রাইক, তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি। গোয়ালন্দ ঘাট নামে রাত 10টায় একটা ট্রেন আসার কথা, অথচ এখন সেই ট্রেনের হদিস নেই। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ। সেই শাহেদও 1000 বার ট্রেনের গোষ্ঠী উদ্ধার করে, এখন চুপ। একটানা ঝিঝি ডেকে যাচ্ছে। এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আধার দেখছি 5 তরুণ। সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা যদি পায়ে হেঁটে অন্তত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম, তাহলে হয়তো এই শীতের রাতে দুর্ভোগ পোহাতে হতো না। ইস, কেন যে অলস রিফাতের কথা শুনে থেকে গেলাম। নিজের উপরেই রাগ লাগছে। এরই মধ্যে জুয়েলের কাছে থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেছে। চুপসে যাবেই বা না কেন, এটা তো গা শিউরে ওঠার মতো গল্প। এই রেলপথে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে। 71-এ মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মালায়নদের নিরাপদে ভারত পৌঁছে দেওয়ার কথা বলে। একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা। তাদের কথায় বিশ্বাস করে কয়েকশো পরিবার সেই ট্রেনে আরোহণ করে। ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে খয়রাতনগর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছবে। ট্রেন আকস্মিক থামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা। গুলি, ব্রাশফায়ার, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে সবাইকে হত্যার পর মালামাল, স্বর্ণালঙ্কার লুট করে নেয় তারা। তারপর থেকে নাকি এই রেলপথে মাঝে মাঝে ভৌতিক এই ট্রেনের আবির্ভাব ঘটে। এই গল্প জুয়েল তার দাদুর কাছে ঢাকাতেই শুনেছিল। দাদুর এক বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। ট্রেনের কোন চিহ্নই নেই। আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না। স্টেশন মাস্টার থাকলে তাও বুকের সাহস থাকত। পেটে ক্ষুধা কিছুটা জানান দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম। উফ, অবশ্য একেবারে অকারণ সফর ছিল না এটা। আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে। আমাদের প্রত্যেকেরই অনার্স সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ, বিশেষ করে সরকারি টেক্সটাইল মিলের জন্যই এই ভ্রমণ। এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেয়ার জন্য অবশ্য আরেকটি কারণ আছে। এর আশেপাশে তিস্তার বিশাল বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি করা হয়েছে। সেসব ক্যানেল দিয়ে স্বচ্ছ টলটলে পানি প্রবাহিত হয়। আছে সাইফুন। সামনে ছোট ছোট নদী পড়বেন, নদীর উপর দিয়ে ক্যানেলের পানি প্রবল বেগে ছুটে যায়। এই সব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই উত্তরবঙ্গের এই এলাকায় সফর। রাত যত গভীর হচ্ছে শীত ততই বাড়ছে। শাহেদ আর রিফাতের মধ্যেও এই শীতেও চলছে খুনসুটি। তবে যতই কষ্ট হোক না কেন, সোহেল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করেছি। নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো ক্যানেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত। সেই স্রোতে ভেসে গেছি আমি আর সোহেল। কি রোমাঞ্চকর ব্যাপার। জুয়েলের রিস্ট ওয়াচের হাত দুটার সংকেত পড়ে। ভাগ্যিস জুয়েল এই রিস্ট ওয়াচটার সাথে নিয়ে এসেছিল। না হলে এই মুঠোফোনের যুগেও এই রাত বিরাতের সময় জানা হতো না। আমাদের কারো ফোনে চার্জ নেই। হঠাৎ করে রিফাত আর সোহেল চিৎকার দিয়ে উঠে, ট্রেন আসছে। দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলোর রেখা দেখা দেয়। কুয়াশা ভেদ করে আলো আরো কাছে আসে। এই নিঃস্ব আধারের সকলের মুখের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। ট্রেন এসে থামতে না থামতেই আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি। কামরায় বিন্দুমাত্র আলো নেই। লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য, অন্ধকারে কারো মুখ দেখা যায় না। ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম, গদির মতো। গার্ডও মনে হয় ঘুমিয়েছে, কারণ হুইসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করে। কামরায় অন্য কোন যাত্রী নেই। আমরাই শুধু 5 জন। আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেক উন্নত। এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়েও সদ্গুণে ভালো। নাকে বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে। রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে।
ঢাকায় গিয়ে কি করবে, এই সেই আরো কত হাবিজাবি। ট্রেন খুবই ধীর গতিতে চলতে শুরু করে। শাহেদ ব্যাগ থেকে 2 দিন আগের স্যান্ডউইচ আর পানি বের করে খেতে শুরু করে। এইবার নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায়। হঠাৎ শাহেদ উফ করে শব্দ করে, পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে। গোমাতে গোমাতে সামনের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সেদিকে তাকাতেই বুকের রক্তহীন হয়ে আসে আমার। আবছা আলোয় অনেকগুলো কাঁচা মাথা লুটোপুটি খাচ্ছে ট্রেনের কামরায়। ট্রেনের গতি আগের চেয়ে বেড়ে গেছে। সোহেল আর আমি বললাম, এই ট্রেনটা কোথায় যাবে? কিছুই তো বুঝতে পারছি না। আমরা সবাই ফার্স্টের বগিতে বসে আছি। পায়ের নিচে কি যেন গড়াগড়ি খাচ্ছে। সোহেল একটা হাতে নিয়ে দেখে এটি একটি কাটা মাথা। তাহলে আমরা কি সেই ট্রেনে উঠেছি? সেই মিলিটারির ট্রেনে, সেই মালায় লামের ট্রেনে? এই কথা শোনার পরে আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠি। চারিদিকে যেন কেমন বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে। এত পরিমাণে গন্ধ যে দম নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ বগির শেষের দিকে একটা লাল আলো লেগছে আর জ্বলছে। হরর মুভির মতন লাগছে ট্রেনটা। হঠাৎ আলোর নিচে একজনকে দেখা যাচ্ছে, মুন্ডুহীন এক হিন্দু মেয়েকে। তার হাতের শাখা দেখে চিনতে পেরেছি। আমরা সবাই বলছি যে ট্রেন গিয়ারবার এর বগিতে যাব, তাকে বলবো ট্রেন থামানোর কথা। কিন্তু সেখানে গিয়ে দেখি পূর্ণবয়স্ক একটি হিন্দু মেয়ে ট্রেন চালাচ্ছে। তার চেহারাটা অনেক বিচ্ছিরি এবং ভয়ানক। তাকে দেখলে ভয়ে বুকটা কেঁপে যাবে। তাকে বললাম দয়া করে ট্রেনটা থামানোর কথা। তিনি অট্টহাসি দিয়ে বললেন, এই ট্রেন আর থামবে না। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। ভালো লাগলেই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ। সোনারগাঁয়ের পুরনো গ্রামে আমার বাড়ি ছিল। সেই বাড়ি ঘিরে ছিল অনেক রহস্য, যেগুলো ছোটবেলা থেকেই শুনে আসছিলাম। তবে কখনোই আমি সেসব কাহিনীর গভীরে যাইনি। কিন্তু একটা ঘটনা আমার পুরো বিশ্বাসটাই বদলে দিল। আর সেটা এমন একটা রাত ছিল যেটা আমি কখনোই ভুলতে পারবো না। একটা গভীর রাতে আমি বাড়িতে একা ছিলাম। সেই বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে বড় বড় গাছপালা আর একটা পুরনো শ্মশান ঘাট ছিল খুব কাছে। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎ ছিল না, চারপাশটা যেন অন্ধকারের চাদরে ঢেকে গিয়েছিল। আমি আমার ঘরের এক কোণায় বসেছিলাম, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে। বাইরের ঝড়ের আওয়াজের মাঝে হঠাৎই একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠটা ছিল শীতল, যেন কারো স্নায়ুতে ছুরি চালিয়ে দেওয়ার মতো। শুরুতে আমি ভেবেছিলাম এটা হয়তো বাতাসের শব্দ, কিন্তু না, কণ্ঠটা আবার শোনা গেল এবং এবার স্পষ্টভাবে। কেউ আমার নাম ধরে ডাকছিল, ইসমাইল। গলার স্বরটা এতটা শীতল আর আতঙ্কজনক ছিল যে আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি ফ্ল্যাশলাইটটা হাতে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা খুলে বাইরে তাকালাম। উঠোনটা অন্ধকারে ঢেকে ছিল, কিন্তু মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় আমি সামান্য কিছু দেখতে পেলাম। আমি সাহস করে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। প্রতিটা পদক্ষেপের সাথে আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। মনে হচ্ছিল চারপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর গা ছমছম করা একটা অনুভূতি আমাকে ঘিরে ধরছে। যতই এগোচ্ছিলাম ততই সেই ডাকটা আরো স্পষ্ট হয়ে আসছিল, যেন কোনো অশুভ শক্তি আমাকে টেনে নিচ্ছিল। হঠাৎ শ্মশানের পুরনো বটগাছের নিচে একটা সাদা ছায়ামূর্তি দেখতে পেলাম। সেই ছায়া ছিল অবয়বহীন, ধোঁয়ার মতো, কিন্তু তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলজ্বল করছিল। আমি ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেলাম। আমার হাত থেকে মোবাইলের ফ্ল্যাশলাইট পড়ে গেল এবং তখন আমি পুরোপুরি অন্ধকারে ঢেকে গেলাম। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে এলো।
তার শরীরটা যেন ধোয়ার তৈরি। বাতাস হিমশীতল হয়ে গেল। আমার চারপাশে কেমন যেন একটা ভারী অনুভূতি মনে হচ্ছিল। শ্বাস নিতে পারছিলাম না। সেই ছায়া থেকে শোনা গেল এক শীতল কণ্ঠস্বর, তুমি এখানে কেন এসেছো ইসমাইল? আমি কথা বলতে পারছিলাম না। ভয়ের চোটে আমার শরীর অসাড় হয়ে গেল। মনে হচ্ছিল আমি একা, সম্পূর্ণ নিরুপায়, সেই অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে। তারপর হঠাৎই ছায়ামূর্তিটা আমার কাছাকাছি এসে থেমে গেল। তার ঠান্ডা নিঃশ্বাস আমি আমার মুখের কাছে অনুভব করছিলাম। হঠাৎ ছায়াটা মাটি থেকে কিছুটা উপরে উঠে গেল এবং সেই শীতল কণ্ঠস্বর বলল, এখনো সময় আছে, পালিয়ে যা বলছি। আর কিছু বলার আগেই আমি কোনোভাবে আমার শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেলাম এবং জীবন বাঁচাতে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। সারা শরীর ঠান্ডায় জমে গিয়েছিল আর হাত পা কাঁপছিল। সেই রাতটা আমি জেগে কাটালাম, কোনোভাবেই ঘুম আসছিল না। পরের দিন সকালে যখন প্রতিবেশীদের ঘটনাটা বললাম, তারা সবাই আমাকে বলল, সেই শ্মশানে নাকি বহু বছর আগে অনেক মানুষের অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়। গ্রামের মানুষের মুখে আত্মার কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি শুনেছি আত্মা নাকি অনেক ভয়ানক হয়। আমি রহিম চাচার কাছে গিয়ে বললাম, চাচা, এখানে আত্মা ঘুরবে কেন? আর কার বা আত্মা এখানে ঘুরে বেড়ায় আমাকে বলো তো। রহিম চাচা বলল, আমি যদি সেই আত্মার কথা তোমার সাথে বলি তাহলে তোমার আর আমার অনেক বড় ক্ষতি করবে। এই ব্যাপারে তোমার কোনো কথা না শোনাই ভালো। আর রাতে কখনো একা বের হবে না, তাহলে তোমার ক্ষতি করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। এসব শুনে আমি পুরো পাথর হয়ে গেছি। সেদিন থেকে আমি আর কখনোই সেই শ্মশানের কাছে যাইনি। আজও যখন রাতের অন্ধকারে বাতাসের সুর শব্দ শুনি, তখন সেই ভয়ানক রাতের কথা মনে পড়ে আর শরীরের রক্ত হিম হয়ে যায়। মনে হয় আজও সেই ছায়ামূর্তিটা আমাকে ডাকছে, ইসমাইল। তবে গল্পটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলেই সাথে থাকুন। ধন্যবাদ। হাসপাতালের এসে মানুষ সুইসাইড করছে। কোনো কারণ ছাড়া কাউকে সুইসাইড করতে শুনেছেন? আমি এখন এমন একটা হসপিটালে আসছি যেখানে কেউ ভর্তি হলে তারা নিজের ইচ্ছায় সুইসাইড করে ফেলে, সেটাও আবার কোনো কারণ ছাড়া। বিনা কারণে সুইসাইড ভাবা যায়। আমার সামনে বসে আছেন নিশিডাক হসপিটালের হেড ডাক্তার সিনহা। উনি কল দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন। তো ডাক্তার সিনহা, আপনি বলতে চাচ্ছেন এই হসপিটালে যেই এসে ভর্তি হোক সে নিজের ইচ্ছায় সুইসাইড করে? জি মেহরাব স্যার, এটা এখন এই এলাকার সবাই জানে। কেউ নিজের রোগীকে এই হসপিটালে আর রাখতে চাচ্ছে না। আমি ভয় পাচ্ছি হসপিটালটা না বন্ধ করে দিতে হয়। বিনা কারণে কেউ আত্মহত্যা কেন করবে? এটা আপনার কাছে অদ্ভুত লাগছে না? আমি জানি আপনাদের পুলিশের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য না, কিন্তু এটাই হচ্ছে এই হাসপাতাল। গতকাল রাতেও একটা মেয়ে সুইসাইড করেছে, অথচ তার পরের দিন সে রিলিজ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় যখন মেয়েটার সাথে আমার কথা হয়, খুব বেশি খুশি ছিল। আমার সাথে হেসে হেসে কথা বলল। ওই রাতেই মেয়েটা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। কোনো কারণ ছিল না সুইসাইড করার। ডাক্তার সিনহার কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার পুলিশের ক্যারিয়ারে এরকম টাইপের কেস আগে কখনো দেখিনি। বিস্ময় নিয়ে বললাম, কোনো মেয়ে সুইসাইডের আগে রেপ হয় না তো? আরে না স্যার, এই দেখুন গতকাল সুইসাইড করা মেয়েটার পোস্টমর্টম রিপোর্ট। রেপ টেপ এসব কিছুই না। আর এখানে শুধু মেয়ে না, ছেলেরাও সুইসাইড করছে। আমি অবাক হয়ে পোস্টমর্টম রিপোর্টের দিকে তাকিয়েছিলাম। মেয়েটার সাথে কেউ জোর করেনি, শরীরে কোথাও কোনো আঁচ নেই, হাতাহাতি নেই, এমনি সুইসাইড। বিশ্বাস হচ্ছে না। আমার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আসিফের দিকে একবার তাকালাম। ছেলেটা রীতিমতো ভয় পাচ্ছে।
হয়তো ভাবছে এখানে ভূত টাইপের কিছু একটা আছে। আমাকে কিছু বলার সাহসও পাচ্ছে না, কারণ আসিফ ভালো করেই জানে এসব আত্মা ভূতে আমি বিশ্বাসী না। ডাক্তার সিনহাকে বললাম, আচ্ছা খারাপ আত্মা বা অলৌকিক কিছুতে আপনি বিশ্বাস করেন? উনি কিছু সময় চুপ করে রইলেন, হয়তো ওনার মাথায় কিছু কাজ করছে না। কিভাবে করবে? ওনার হসপিটালে বিনা কারণে মানুষ সুইসাইড করছে, তার কাছে বিজ্ঞানের ভাষায় সেটার কোনো উত্তর নেই। অলৌকিক কিছু বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। কিছু সময় চুপ থাকার পর বললেন, স্যার এখানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে আমি জানি না। আমি শুধুমাত্র আমার হসপিটালটা আগের মতো চাই। আমি চাই মানুষ আগের মতো আমাদের বিশ্বাস করে এখানে আসুক। হসপিটালে হাতে গোনা কয়েকজন রোগী ছাড়া এখন কেউ নেই। সবাই ভয় এখান থেকে চলে যাচ্ছে। আপনি প্লিজ আমাদের হেল্প করুন। ডাক্তার সিনহাকে দেখলাম একদম ভেঙে পড়েছেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার নেই। ওনাকে বললাম, চিন্তা করবেন না, আগামীকাল থেকে হসপিটালটা আমরা নজরে রাখবো, সব ঠিক হয়ে যাবে। ওই দিন সন্ধ্যায় ডাক্তার সিনহার সাথে কথা বলে বাসায় চলে আসলাম, কিন্তু মাথা থেকে সুইসাইডের কেসটা সরাতে পারছি না। নিজের জীবনটা মানুষ বিনা কারণে শেষ করে দিবে, কিভাবে সম্ভব? রাতে খাবার টেবিলে আমাকে আনমনা দেখে আমার স্ত্রী মিহি বলল, কি গো, এত টেনশন কিসের? মিহির কথার কোনো উত্তর দিলাম না। মাথায় সুইসাইডের কেসটা একদম ঢুকে গেছে। মিহি এবার আমার কাছে এসে মাথায় হাত রেখে বলল, মেহরাব ঠিক আছো তুমি? আমি ঠিক আছি, কিন্তু মিহি বিনা কারণে কেউ কি সুইসাইড করে? নিশিরাক মেডিকেল হসপিটালে মানুষ এমনি সুইসাইড করছে, কোনো কারণ ছাড়া। আমি কিছু ভাবতে পারছি না, আত্মা বা ভূত টাইপের কিছু নয়তো? আমার কথা শুনে মিহি হাসলো, অনেক জোরে হাসলো, বলল, হায় রে বোকা, এই 2020 সালেও তুমি ভূতের কথা বলছো? দেখিও এসবের পিছনে কোনো মানুষ আছে নিশ্চিত, একদিন ঠিক ধরা পড়বে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। মিহির কথা শুনে ভিতরে কিছুটা শক্তি অনুভব করলাম। এই মেয়েটা আমার পাশে থাকলে আমি সবসময় ভরসা পাই, শান্তি পাই। মিহি আমার প্রচন্ড অশান্তির মধ্যে যে এক টুকরো স্বস্তি। ভোর 6টায় মোবাইলের রিংটা বেজে উঠল। ডাক্তার সিনহার কল। ধরলাম। ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠে ডাক্তার সিনহা বললেন, স্যার আপনাকে রাতে কতবার কল দিচ্ছি, আপনি ধরেননি কেন? ঘুমন্ত কণ্ঠে বললাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিছু হয়েছে স্যার? আরো একটা সুইসাইড। একটা মেয়ে বাথরুমে নিজের হাতের রগ কেটে সুইসাইড করেছে। আমার ভীষণ ভয় লাগছে স্যার, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। কথাটা শুনে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বসলাম। বললাম, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। হসপিটালে গেলাম। দেখলাম একজন মহিলা চিৎকার করে কান্না করতে করতে বলছেন, আমার মেয়েকে তুমি মেরেছ ডাক্তার, তুমি খুনি, তুমি হত্যাকারী। বুঝতে পারলাম উনি সুইসাইড করা মেয়েটার মা। ডাক্তার সিনহাকে দেখলাম ওনার ঠিক সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, নিঃশব্দ। মহিলাটা অবিরাম কান্না করে যাচ্ছেন। ওনার পাশে গিয়ে বললাম, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কান্না থামিয়ে দয়া করে আমাকে বলুন, ঠিক কি হয়েছিল রাতে? উনি কান্নার জড়িত কণ্ঠে বললেন, স্যার আমার মেয়ের নাম রিয়া, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছিল। গতকাল সন্ধ্যায় হুট করে কেমন যেন করতে লাগলো, বলছিল বুকে ব্যথা হচ্ছে খুব। আমি ভয়ে পেয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি। যদিও আমি জানতাম এই হসপিটালের বিষয়ে মানুষ নানান কথা বলছে, কিন্তু আমার মেয়ের অবস্থা অনেক খারাপ, তাই এই হসপিটাল এনেছি। আর এই হসপিটাল আমাদের বাড়ির খুব কাছে। আর তারপর আবারও জোরে জোরে কান্না শুরু করলেন। আমি বললাম, প্লিজ কান্না থামান, আমাকে বলুন তারপর কি হয়েছে। কান্না করতে করতে উনি আবারও বলা শুরু করলেন, স্যার এখানে নিয়ে আসার পর ডাক্তার সিনহা রিয়াকে একটা ইঞ্জেকশন দেন। কিছু সময় পর রিয়ার ব্যথা কমতে শুরু করলো। ডাক্তার সিনহা বললেন রিয়াকে 2 থেকে 3 দিন হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। আমার ভিতরটা রাজি হচ্ছিল না স্যার। তারপরেও ডাক্তার সিনহা আমাদের বহু আগের পরিচিত হওয়ায় আমি তাকে বিশ্বাস করলাম। এখানে থাকতে রাজি হলাম।
আমি আমার মেয়ের সাথেই ছিলাম। রাত 1টার দিকে রিয়া বেড থেকে উঠে বসলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রিয়া? আমার কথার কোনো উত্তর দিল না। চুপচাপ বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। আমি ভাবলাম হয়তো বাথরুম পেয়েছে, কিন্তু ওয়াশরুম থেকে আমার মেয়েটা আর ফিরেনি স্যার। প্রায় 30 মিনিট পরেও যখন দরজা খুলছিল না, আমি জোরে জোরে রিয়াকে ডাকা শুরু করি। কোনো উত্তর নেই। আমি ভয় পেয়ে যাই। একটা ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে দেখি আমার মেয়েটা ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হাত থেকে অবিরাম রক্ত পড়ছিল। একটা ছুরিও ছিল ওর হাতে। উনি আবারও জোরে জোরে কান্না শুরু করেছেন। অবিরাম চোখ থেকে পানি পড়ছে। অন্যদিকে আমার হৃদপিণ্ডটা ধুকধুক করছে। কি হচ্ছে এসব? একটা মেয়ে এভাবে বিনা কারণে ওয়াশরুমে গিয়ে সুইসাইড করবে কেন? তাহলে কি সত্যি সত্যি এই হসপিটালে অলৌকিক কিছু? না, একদম না। আমি ভূত টাইপের কিছু বিশ্বাস করি না। রিয়ার আম্মুকে বললাম, রিয়া ওয়াশরুমে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে থেকে কি কি হয়েছিল আমাকে বলুন। স্যার, রাত 11টায় আমি আর আমার মেয়ে একসাথে ডিনার করি। সবকিছু স্বাভাবিক ছিল। রিয়ার বুকের ব্যথাটাও কম ছিল। রাত 11টার দিকে রিয়ার কাছে একটা কল আসে। বেডে শুয়ে শুয়ে রিয়া অনেক সময় কথা বলে, প্রায় 40 মিনিট। আমি ভাবলাম হয়তো ফ্রেন্ডরা কল দিয়ে খোঁজ খবর নিচ্ছে। 12টায় আমি একবার ওয়াশরুমে যাই 5 মিনিটের জন্য। এসে দেখি রিয়া ওপাশ হয়ে শুয়ে আছে। আমি আর রিয়াকে কিছু জিজ্ঞাসা করিনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন রিয়া ওয়াশরুমে যাওয়ার আগে কোনো ডাক্তার বা নার্স কেউ রিয়ার কাছে আসেনি? না স্যার, কেউ আসেনি। ওনার চোখ থেকে অবিরাম পানি পড়েই যাচ্ছে। মায়েদের মন, একমাত্র সন্তানের মৃত্যুর যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। ওনার সাথে আর কোনো কথা বাড়ালাম না, কিন্তু ওনার 3টা কথা আমার মাথায় ঢুকলো। রিয়া লং টাইম ফোনে কথা বলছিল। উনি 5 মিনিটের জন্য ওয়াশরুমে যান। ওয়ার্ড বয়কে নিয়ে এসে দরজা ভাঙেন। ডাক্তার সিনহাকে জিজ্ঞাসা করলাম, কোন ওয়ার্ড বয় দরজা ভাঙছে? ডাক্তার কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলল, স্যার, আমি রাজু, ওয়ার্ড বয়। গতকাল রাতে আমি ডিউটিতে ছিলাম। এই মহিলা হুট করে পাগলের মতো দৌড়ে আসলেন। বললেন ওনার মেয়ে ওয়াশরুমের দরজা খুলছে না। আমি ওনার সাথে গেলাম, নিজেও কয়েকবার দেখলাম। উত্তর না পেয়ে দরজা ভেঙে দেখি ওনার মেয়ে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসব কথা শুনে আমার মাথা কাজ করছে না। এটা কিভাবে সম্ভব? নিজের জীবনটা তো কেউ এমনি এমনি দেবে না। ওয়ার্ড বয় রাজুকে বললাম, চলো, তুমি যখন লাশটা প্রথম দেখেছো তাহলে তোমাকে নিয়ে ওয়াশরুমটা দেখে আসি। ওয়াশরুমের ভিতরে গেলাম। দেখলাম এই একটা দরজা ছাড়া ভিতরে যাওয়া আসার অন্য কোনো উপায় নেই। তার মানে অন্যদিকে ভিতরে এসে মার্ডার করে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা নিশ্চিত সুইসাইড। কিন্তু এই হাসপাতালের কি এমন আছে যেখানে আসলে মানুষ এমনি এমনি সুইসাইড করবে? কিভাবে সম্ভব? বিনা কারণে সুইসাইড? আমার সেটা মনে হয় না। কিছু তো একটা আছে। কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। রিয়ার মোবাইলটা নিয়ে থানায় চলে আসলাম। কল লিস্ট বের করে দেখলাম একটা নাম্বারে সবসময় কথা বলতো, তাও আবার লং টাইম। মৃত্যুর আগে মোবাইলে শেষ কথা বলাটা ওই নাম্বারেই। 39 মিনিট 13 সেকেন্ডের কল। নাম্বারটা ফাহাদ নামে সেভ করা। আমি রিয়ার সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করলাম। মেয়েটার স্কুল থেকে শুরু করে ভার্সিটি অবধি কোনো শত্রু নেই। প্রচন্ড ভালো আর মিশুক টাইপের মেয়ে। ফ্যামিলি প্রবলেমও নেই। তাহলে সুইসাইড কেন করবে? তবে কি সুইসাইডের কারণ 39 মিনিট 13 সেকেন্ডের কল? আমি জানি না। আমার মাথা কাজ করছে না। ভূতে বা নেগেটিভ পাওয়ারে বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা কম না। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, এটা ঠিক। কিন্তু এই সুইসাইড হওয়ার পিছনে কারণগুলো যদি বের করতে না পারি, বা এই হাসপাতালের মানুষ যদি আসলেই বিনা কারণে সুইসাইড করে, তাহলে আমি নিরুপায় হয়ে এসবে বিশ্বাস করতে বাধ্য। আচ্ছা, এই হাসপাতালের কোনো আত্মার অভিশাপ টাইপের কিছু নয় তো? উফ, এগুলো কি ভাবছি আমি? আমার মাথা একদম কাজ করছে না। কিন্তু আমি নিশ্চিত অন্তত একটা সুইসাইডের কারণ বের করতে পারলে বাকি সুইসাইডের রহস্যগুলো ঠিক বের হয়ে আসবে।
সবকিছু পর্যবেক্ষণ করে। আমি বাসায় চলে আসলাম। আমি মনে মনে ভাবলাম যে আমি এই হাসপাতালে যাব রোগী হিসেবে। অবশ্য কাজটা আমার জন্য অনেক বিপজ্জনক, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। শনিবার আমি হাসপাতালে ভর্তি হই ইমার্জেন্সি রোগী হিসেবে। আগে থেকেই আমি কনস্টেবল শাহিনকে সব খুলে বলেছি। ও আমাকে পাহারা দেবে দূর থেকে। ঠিক রাত 2টার সময় আমার প্রচন্ড বাথরুম পেয়েছে। আমি তাড়াহুড়া করে বাথরুমে যাই। বাথরুমে কিছুক্ষণ থাকার পরে হঠাৎ লক্ষ্য করলাম যে পাশের বাথরুমে কিসের যেন আওয়াজ হচ্ছে, যেন কাউকে গলায় রশি দিয়ে ফাঁস লাগাচ্ছে। মেয়েটির প্রচন্ড কাশি পাচ্ছে। তাহলে কি সেই অশুভ কাজটি আমার পাশে হচ্ছে? আমি পাশের রুমে যাওয়ার চিন্তা ভাবনা করি। বাথরুমের দরজায় কান পেতে শুনতে লাগি। ওপাশ থেকে শোনা যাচ্ছে, এই হাসপাতালের কাউকে বাঁচতে দেব না, তোরা সবাই মরবি। এই কথা শুনে আমি দরজাটা আস্তে করে খোলার চেষ্টা করলাম। দরজাটা খুলে গেল। খোলা মাত্র আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বড় বড় নখ, দাঁতগুলো ভয়ঙ্কর, একটা চোখ পুরো অন্ধ, সব মিলিয়ে একটা ভূতের মতন লাগছে। আমি ভূতকে বিশ্বাস করি না, তবে আজ থেকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই। আমি যাওয়ার সাথে সাথে ভূত বলল, তুই মরবি নাকি? ভয়ে মুখ থেকে কথা বের হচ্ছে না আমার। কনস্টেবল শাহিনকে তাড়াহুড়া করে ডাক দিলাম। সে আসা মাত্র ভূত পালিয়ে গেল এবং মেয়েটির জীবন বেঁচে গেল। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। ভালো লাগলেই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকুন। ধন্যবাদ। এক রাতে কবির মিয়া তার চায়ের দোকান বন্ধ করতে করতে রাত নেমে আসে। এমনিতে বাজারের সব দোকান বিকেলেই বন্ধ করে। গঞ্জে থেকে নতুন মালামাল কিনে আনতে একটু দেরি হয়ে গেছে কবির মিয়ার। তারপরে আমার মালগুলো সব গুছিয়ে তারপরে বাড়ি। নতুন মালামাল আনতে গিয়ে সেগুলো ঠিক করতেই সময় চলে গেছে। দোকান থেকে মাথা বের করে উকি দিয়ে দেখে বাজারে আর কারো দোকান খোলা নেই। দূরে ল্যাম্প পোস্টের নিচে কালো কুকুরটা ঘুমিয়ে আছে। এ যেন একটা ভয়াবহ নিস্তব্ধতা। কবির মিয়া দোকানের সবকিছু গুছিয়ে চাদর গায়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাইরে ঠান্ডা বাতাস, হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। আজ দোকানে থেকে গেলেও সে পারে, তবে বাসায় ছোট মেয়ে আর বউ চিন্তা করবে। গ্রামে এমনিতেই ভয়ঙ্কর ভূতের ভয়। ভূত যদি একলা কোনো মানুষকে দেখে তাহলে তার রক্ত খাবে, এটা মনে পড়ছে। আর কবিরের ভয়ে ভূতটা লাফিয়ে উঠছে। কবির অনেকটা সাহস নিয়ে বলে, না, বাড়ি ফিরতেই হবে। এই ভেবে কবির মিয়া একটা ছোট লাইট নিয়ে বের হয় বাজার থেকে। বাজার থেকে বের হতেই যেন এক রাশ অন্ধকার ঘিরে ধরেছে তাকে। আধার কাটিয়ে ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে থাকে কবির মিয়া। ঠান্ডা বাতাসটা একদম হাড়ে গিয়ে লাগছে। ধীরে ধীরে বাজারের পাকার রাস্তা ছেড়ে গ্রামের কাছের রাস্তা ধরতেই দূর থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসে। ভয়ে কবিরের বুক কেঁপে ওঠে। আজ ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারলেই হলো, এমন ভুল আর জীবনেও করব না। ছোট মেয়েটার কথা খুব মনে পড়ছে। আরো একটু এগোতেই চারদিক থেকে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে। কান্না ভেজা শব্দ, কানে আসতেও গা ছমছম করে উঠছে। কিছুটা দূরেই দুইটা বিড়াল মিলে ঝগড়া করছে। আপনারা হয়তো জানেন বিড়ালের ঝগড়া অনেক ভয়ানক। এমনিতেই ভয় করছে, তার উপর আমার বিড়ালের ডাক। ভয়ে ভয়ে মেট রাস্তা ফিরে পার হচ্ছে। এবার কবিরের শরীর কাঁপতে থাকে। দূরে গাছের আড়াল থেকে একটা গড়গড় শব্দ আসছে। হঠাৎ সেটা চারদিকে ঘুরতে থাকে। গ্রামের মাঠের কোণে থাকা কুকুরগুলো যেন কোনো এক বেদনায় কেঁদেই যাচ্ছে। অমাবস্যার আধার, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে। হঠাৎ কবিরের কানে আসে একটা পরিচিত গলা। বাবা, এটা তার ছোট মেয়ের গলা। চমকে উঠে পাশে তাকিয়ে দেখে একটু দূরে গাছের পেছনে তার মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি। এটা দেখেই কবির দ্রুত মেয়ের কাছে ছুটে যায়। কি হয়েছে মা? তুমি এখানে কি করো? এখানে তোমার কে আসতে বলেছে? তুমি জানো না এ জায়গাটা অনেক ভয়ানক? তাড়াতাড়ি বাসায় চলো বলেই মেয়ের হাত ধরে। তখনই বুঝে যায় এটা তার মেয়ে না। কবির দেখে সারা গায়ে ধীরে ধীরে লোম ভেসে উঠছে আর চোখে আগুন জ্বলে উঠছে মেয়েটার। আস্তে আস্তে মেয়েটা সেই ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে।
কবির ভয়ে চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ভূতের সাথে কি আর দৌড়ে পারা যায়। পালানোর আগেই রক্ত খাওয়া ভূত তাকে ধরে ফেলে। কবিরকে বলে, কতদিন মানুষের রক্ত খায়নি, আজকে অনেক দিন পরে মানুষের রক্ত খাবো, তোর মাংস খাবো। চিৎকার দিয়ে কবিরের গলায় ভূতের বড় বড় দাঁত ফুটে রক্ত খাওয়া শুরু করে। সারা গ্রাম কেঁপে উঠে কবিরের আর্ত চিৎকারে। কেউ বের হবার সাহস পায় না। তবে কিছুক্ষণ পর কয়েকজন যুবক হাতে আগুন নিয়ে আসে। তারপরে ভূতটা পালিয়ে যায়। তারা এসে পায় কবিরের হাত খাওয়া দেহ। মনে হচ্ছে কেউ কবিরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। পরের দিন সকালে কবিরের দেহ কবর দেয়া হয়। সেদিন অনেক স্থান থেকে কবিরাজ ওঝা তান্ত্রিক আনা হয়। তারা অনেক চেষ্টা করে, এরপর কয়েকদিন কিছু না হলেও পঞ্চম দিনের রাতে আবার আরেকজনের প্রাণ নেয়। তখন তারা হাল ছেড়ে পালিয়ে যায়। এমন অবস্থায় গ্রামের সকল মানুষকে বিকেল 6টার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ। সবাই সবার কাজ বিকেল 5টার মধ্যে শেষ করে এবং 6টার আগে বাসায় ফিরে দরজা লাগিয়ে দেয়। এরপর বাকি রাত বাইরে থেকে সেই ভূতের কান্নার শব্দ আসতে থাকে। কয়েকদিন এভাবে চললেও এক রাতে জাহিদের বাসায় খট খট আওয়াজ পড়ে। জিজ্ঞেস করতেই বাইরে থেকে উত্তর দেয়, আমি কবির, একটা জিনিস লাগবে। কবির যে মারা গেছে তা ভুলে গেছে জাহিদ। দরজা খোলার সাথে সাথে অমনি ভয়ঙ্কর একটা হাসি দিয়ে উঠে ভূতটা। বড় বড় বিশ্রী দাঁত, গাল বেয়ে রক্ত বইছে। জাহিদ এমন অবস্থা দেখে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর রাতে কেউ ডাকলেও গ্রামবাসী সাড়া দেয় না, তবে না দিলেও কোনো না কোনো ভাবে কিছুদিন পর পর কারো শিকার হতেই হয়। এসব মেনে নিতে না পেরে ফারিহা সকালেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই না করলেও সে জানায় সে ফিরবে আজই। শহরে গিয়ে তার মামার বন্ধুর সাথে দেখা করে। ফারিয়ার মামার বন্ধু জিন ভূত তাড়ানোতে উস্তাদ। আজ অবধি কোন ভূত প্রেত রক্ষা পায়নি তার হাত থেকে। আমি বলছি কামালের কথা। দীর্ঘ 20 বছর তিনি কালো জাদু জিনভূতের উপর অগাধ পণ্ডিত অর্জন করেছে। জিনভূত তাকে দেখলে সালাম করে। ফারিয়া তার গ্রামের সব ঘটনা খুলে বলে। কামাল বললেন, আমি 3 দিন পরে যাব, তুমি এখন বাড়ি যাও। ফারিয়া সকাল সকাল বাড়ি ফিরে আসে। সবাই জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি? ফারিয়া বলে, কামালের কাছে। কামালকে সারা দেশের মানুষ এক নামে চেনে। অমাবস্যার রাতে কামাল হাজির, হাতে একটা পানির পাত্র নিয়ে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে আর পানি ছিটিয়ে দিচ্ছে। চারিদিকে আওয়াজ আসছে, তুই মরবি, তুই মরবি, আমি তোর রক্ত খাবো, আমি তোর মাংস খাবো। এখনো বলছি চলে যা, আমার কাজ আমাকে করতে দে, নাইলে তোরা কেউ বাঁচবি না। শিমুল তলায় গিয়ে কামাল বলল, তুই কি চাস? ভূত বলল, তোর রক্ত চাই, তোর রক্ত খাবো। কামাল বলল, তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি তোকে উচিত শিক্ষা দেব। ভূত বলল, তুই আমাকে শিক্ষা দিবি? হাহা বলে হাসতে লাগলো। কামাল হাতে রাখা পাত্রে এক মিষ্টি মাটি দিয়ে কি বলল, আর হাতে থাকা পানির পাত্রে আগুন ধরে গেল। কেমরে ভূতের আর্তনাদ বাঁচছে। নিমিষেই ভূতকে জ্বালিয়ে পুড়িয়ে দিল কামাল। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। ভালো লাগলেই কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ। গ্রামের বাড়ি কুমিল্লা জেলা। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না, অথচ পড়ালেখা আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা, মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেল নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো। গাড়ির পিছনের সিটে ছিলাম আমরা, সামনের সিটে জয় ঘুমুচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে কেমন যেন করে উঠল বুকের ভেতর। শীতল চাহনি, অনেকটা মাছের মতো।
আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেকদিন পরে গ্রামে পা রেখেছ তোমরা, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তা ভালো না, অনেক খারাপ জিনিস ঘুরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এইসব বাদবার লোক অনেক দেখেছি। করে গলায় বললাম, মাফ করেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনি দ্রুত চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, কি বলল রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম, বাবাকে কিছু বলো না, অনেকদিন পর এসেছি আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে। বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশেই সুন্দর ও খেলানোর ধানের সারি দেখা যাচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখলেই শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা। ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় পরা কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ? আম্মু চশমা চোখে লাগিয়ে বলল, ঘুম দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধা মাখা কণ্ঠে বললাম, সেই কাকতারুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটেছে, হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরও ঠিক হবি না। আমি কিছুতেই আম্মুকে বুঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুর পড়ে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর, সামনে অনেকগুলো নারিকেল গাছ, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে, গভীর মনোযোগের সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আঁতকে উঠলেন, ঠিক সাথে সাথেই জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেল রাস্তার পাশের একটা নারিকেল গাছের সাথে। জয় তারস্বরে চিৎকার করছে। বাবার সাথে সাথে গাড়ির ভেতরের লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন। বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? গাড়ির ব্রেকের সমস্যা। বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন, না রে মা, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারল। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল, বাড়িতে যাওয়া যাক, সেখানে থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়।
অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তিতে দেখে, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতের রাস্তাঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে। আমি এই সব কথা শুনে অবাক হয়ে গেলাম। ভাবলাম, তাহলে আমি তো ছেঁড়া কাপড় পরা সেই কাকতাড়ুয়া দেখেছিলাম, সেটা এই লোকটি নয় তো? দাদু আরো বলেছে যে যেন ভুলেও ওই পুকুর পাড়ে না যেতে। এই সব কথা শুনে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে ঘুরতে বের হলাম আমি। কিছুক্ষণ পরে দেখলাম সেই ছেঁড়া কাপড় পরা কাকতাড়ুয়ার মতন দেখতে সেই লোকটি সামনে হেঁটে যাচ্ছে। আমি লোকটির আগে ওঠার জন্য চেষ্টা করলাম, কিন্তু পারছি না। অনেকক্ষণ আমি তার পিছনে হাঁটতে লাগলাম। এক সময় দেখি আমি সেই পুকুরের পাশে এসে পৌঁছে গেলাম। হঠাৎ মনে পড়ল দাদুর কথা। আমি সেই কাকতাড়ুয়ার দিকে তাকাতেই দেখি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। দ্বিতীয় পার্ট দেখতে সাথে থাকুন। ধন্যবাদ।